এবং সমস্ত রকম রিলিফ মেটেরিয়ালস, এনডিআরএফ, এসডিআরএফ সব কিছুকেই রেডি করতে হবে। ডিএমজি, সিভিল টিমসগুলো সকলকেই। সাপের কামড়ের যে ওষুধ ভেনাম, সেটাকে কিন্তু নারায়ণ রেডি রাখতে হবে। আর সাইক্লোন টাইক্লোন হলে বা জল হলে যেটা ডায়রিয়ার ওষুধ, তারপরে যে জ্বরের ওষুধ, ইনফ্লুয়েঞ্জার ওষুধ, তারপরে কাশি, সর্দি কাশির ওষুধ, এইগুলো সমস্ত রেডি রাখতে হবে। নেক্সট আমরা যেটা প্রোগ্রাম নিচ্ছি, আমাদের পাড়া আমাদের সমাধান। এটা সিএস ডিএমদের ব্রিফ করেছেন, আশা করি। পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে এবং এটা এক একটা বুথের জন্য আমরা 10 লাখ টাকা করে স্যাংশন করেছি। আমাদের 8,000 কোটি টাকার ওপর খরচা হচ্ছে। 3টে করে বুথ নিয়ে একটা পাড়া হবে এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে। তার লোকাল এরিয়ায় যে সমস্যা, এটা বড় বড় প্রজেক্ট নয়, এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে। পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাটা অল্পে হয়ে যায়। পাড়ায় একটা ধরুন 3টে বুথ করে হলেও 3টে বুথ তো 30 লাখ পাবে, তাই না? 10 লাখ করে এক একটা বুথ, 8,000 কোটি টাকার ওপর খরচা হবে। ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে, এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি, কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম, এইটা দেখার জন্য। এর মধ্যে বাড়ি টাড়ি আসবে না, বাড়ি আমরা আলাদা করছি। আমরা 12 লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে। আরও 16 লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আর একটা কিস্তি পাবেন। অর্থাৎ 12 আর 16 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 45 লক্ষের ওপর করেছি। তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই 28 লক্ষ হয়ে যাওয়ার পর ফেজ বাই ফেজ সেটাও আমরা দেখে দেব। কারণ আমরা চাই না গরিব মানুষের মাটির ছাদ ভেঙে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাক। আপনারা জানেন যে আমার পাড়া আমার সমাধান, এটা 2রা আগস্ট থেকে শুরু হবে এবং এটা আমি চাই পুজোর কদিন মাত্র ছুটি থাকবে, 7 দিন, মহালয়ের দিন থেকে লক্ষ্মী পুজোর পর দিন থেকে আবার চলবে। কালী পুজোর 2 দিন আগে থেকে বন্ধ থাকবে, আবার কালী পুজো হয়ে গেলে চালু হবে। টাইম নেই, নভেম্বরের লাস্ট উইকের মধ্যে শেষ করতে হবে। কারণ এই মনিটরিং সেলের চেয়ারম্যান হচ্ছে সিএস এবং সিএসের নেতৃত্বে অফিসারদের দিয়ে একটা কমিটি করা হয়েছে। জেলায় জেলাও একটা মনিটরিং কমিটি করতে হবে যাতে কোনো অসুবিধে না হয়। ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না, দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প,
আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। 2, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে, আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে, করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। এটা কখনো মানা যায় না। রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে, মতুয়াদের উপর হচ্ছে, তপশিলি নিম্ন শীল পরিবার তাকেও চিঠি দিয়েছে। সংখ্যালঘুরা তো আছেই, এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল। কিন্তু মনে রাখবেন, লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে, খ্রিস্টানও পড়ে, পাঞ্জাবিও পড়ে, আমাদের এখানে অন্যান্যরাও পড়ে, বুদ্ধিস্টরাও পড়ে, নেপালিরাও পড়ে। এটা মাথায় রাখতে হবে। দলিত এবং তপশিলীদের ওপর খুব অত্যাচার হচ্ছে। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। আগের বার কর্মশ্রী, যেটা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে, সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি। বড় কাজ আমরা অনেক করেছি, অনেক প্রসেসেও আছে। বড় কাজের জন্য না এগিয়ে ছোট ছোট কাজগুলো করুন। পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, আগে কিচ্ছু পেতেন না আপনারা, আমরা ফাইট করে ফাইন্যান্স কমিশন থেকে 15% আপনাদের দেওয়া হয়েছে। জেলা পরিষদও 15% পাচ্ছেন। লোকাল কাজগুলো আপনারা করুন, বড় বড় কাজগুলো তো গভর্নমেন্ট করে। আপনি খরচা করুন লোকাল এরিয়ায়, বিল্ডিং বেশি বানাবেন না, রাস্তা করুন, আলো করুন, জল করুন। যে স্কুলটার ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা সারান। ICDS সেন্টার যদি জল পড়ে থাকে সেইটাকে দেখুন। এগুলোকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানেও ঢুকিয়েছি, এগুলোকে দেখে নিতে হবে ভালো করে। আমি যেটা 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। এখন বর্ষাকাল, এখন গাছ পোঁতা ছাড়া অন্য কাজ হয় না, ইরিগেশনের কাজ ছাড়া। অন্যান্য কাজ যত বাকি আছে, যেগুলো আমাদের হাতে আছে, টেন্ডার করে রেডি করতে হবে, যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায়। টাইম নষ্ট করব না, বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু 14 বছরে যে প্রকল্পগুলো শিলান্যাস করেছি আমার কিন্তু নজরে আছে। বীরভূম জেলার জন্য ঘোষিত 1350টি প্রকল্পের মধ্যে 1227টি প্রকল্পের কাজ শেষ হয়েছে 91%। 123টি প্রকল্পের কাজ শেষ হয়নি সময়ে, যেটা 3 বছরের বেশি দেরি হয়েছে। 92টি প্রকল্পে 1 বছরের বেশি দেরি হয়েছে এবং 123টি প্রকল্পের কাজ শেষ করা যায়নি। তার মধ্যে 46টি এডুকেশন ডিপার্টমেন্টের,
এডুকেশন ডিপার্টমেন্টকে বলো টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড টু বি প্রোঅ্যাক্টিভ, কাজগুলো ইমিডিয়েট করতে। আমি একটা কথা আপনাদের বলবো, কর্মশ্রী প্রকল্পে, যেটা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে 50 দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের। গত বছর আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি এবং প্রায় আমরা টাকা খরচ যেটা করেছি সেটা হচ্ছে আমরা মোট কত টাকা খরচা করেছি, আমরা 8,334 কোটি টাকা 24-25-এ, 25-26-এ এখনো পর্যন্ত 728 কোটি 62 লক্ষ টাকা ম্যান্ডেট ক্রিয়েট হয়েছে এখনো পর্যন্ত। এটা তো কয়েকটা কোটি, এটা তো কত কোটি কোটি হয়েছে। 75 কোটি না 80 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। হ্যাঁ, 75 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। আর আমি বীরভূম জেলাকে যেটা বলবো, এখনো পর্যন্ত এই বছরে 34 দিনের কাজ হয়েছে অন্য জেলায়, কিন্তু আপনাদের জেলায় 32 দিনের হয়েছে। আপনার জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। আগের বার কিন্তু আমরা 58 দিন পর্যন্ত কাজ করেছি, 50 দিন বললেও। 100 দিনের কাজও যখন হতো তখন অনেক জায়গায়, আমি যখন প্রথম ক্ষমতায় এসেছি আমি দেখেছি 25-26 দিনের কাজ হতো না। তারপরে আমরা পার্সু করে করে মিটিংয়ে বলে 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 কাজটা বাড়িয়েছিলাম, সেখানেও 48-50% হতো। কিন্তু গতবার আমরা কর্মশ্রী প্রজেক্টে 58 দিনের কাজ করেছি। এবার যদি 58 দিনের জায়গায় 65 হয়, 70 হয়, আমার কোনো আপত্তি নেই। আপনারা জব কার্ড হোল্ডারদের কাজ দিন এবং কাজে লাগান। গতবারে 58 করেছি, এবারে তাহলে তোমার 65 করা উচিত। গত বছর আমরা 8,300 কোটি টাকা এর জন্য খরচ করেছি, কর্মশ্রী শুধু। বাড়ির জন্য আমরা প্রায় 14,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায়। তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে 620 কোটি 50 লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি 16 লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে, প্রথম ফেজ পাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে। তাহলে 28 লক্ষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকবে, লোকের কমপ্লেন থাকবে, দুয়ারে সরকারও সাথে সাথে হবে। আমার সমাধান, যারা মনে করবেন তারা সেখানে যাবেন, গিয়ে তাদের সাজেশনও দেবেন, বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন। কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে। যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন, দয়া করে ঝামেলা সৃষ্টিকারীরা আসবেন না, মানুষের কাজ করতে দিন। রাস্তাও অনেক হয়েছে, আমি আর নতুন করে বলছি না, আরও কিছু নতুন রাস্তা দেব। জল স্বপ্ন প্রকল্পে আমরাই প্রায় 90% টাকা খরচ করি। কি করে? অঙ্কটা দেখায় আমরা 60, ওরা 40, কিন্তু ল্যান্ড দিতে হয় আমাদের। পাইপের টাকাটা যদি ধরেন, যেখান দিয়ে যাচ্ছে, ল্যান্ডের টাকাটা যদি ধরেন, মেনটেনেন্স খরচ ধরেন, তাহলে দেখবেন 90% টাকা আমাদের দিতে হচ্ছে। তা সত্ত্বেও এরা জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে কি এসছে? হ্যাঁ, আমাদের লক্ষ্যমাত্রা 1,75,00,000 পরিবার। জল পৌঁছানো হয়েছে ইতিমধ্যে 98,49,000 পরিবার। মোট ব্যয় করা হয়েছে 30,000 কোটি টাকা। এবার আমি একটা কথা বলবো, আমাদের রাজ্যের যে টাকাটা আমরা দিই, তোমার যেখানে পাইপ পড়ে আছে, যে কাজগুলো করা উচিত, কেন্দ্রের ওপর নির্ভর না করে, ওরা যেহেতু বন্ধ করে দিয়েছে, আমি কেন চুপচাপ থাকবো? আমার বাজেটে রাজ্যের টাকাটা যেটা ধরা আছে সেই টাকাটা খরচ করো। আর জেলা পরিষদ থেকে 5% নাও, পঞ্চায়েত সমিতি থেকেও 5% বলো খরচা করতে এর জন্য।
10% তারা লোকালি করুক, আর জলের কাজটার জন্য তারাও 5% করে খরচা করুক। এমপিরা যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে তারা জলের কাজটার জন্য 1 কোটি টাকা করে তারা দেবেন। ডিএমরা পিএইচই ডিপার্টমেন্টকে দেবেন, পিএইচই ঠিক করে নেবে কোথার থেকে করবে। প্লাস এমএলএরা যারা আছেন তারাও তাদের ফান্ড থেকে 10 লক্ষ টাকা করে ধার্য করবেন। তাহলে সবাই মিলেই আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। রাজ্যের টাকার সাথে এই টাকাটা যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমরা অনেকটা করতে পারবো। এটা কিন্তু মাথায় রেখে ভালোভাবে করতে হবে। আগে কন্ট্রাক্টরকে টাকা দিয়ে দিল আর সে পাইপ ফেলে দিয়ে পালিয়ে গেল, জল নেই। আগে দেখতে হবে কোথায় জল পাওয়া যাবে। অনেক জায়গায় পাইপ পড়েছে যেখানে জল পাওয়া যায় না। আগে তো সয়েল টেস্ট করতে হবে। আর যেখানে যেখানে এই প্রবলেমটা আছে, হাউ টু সলভ ইট, এটা দরকার হলে কনভার্জেন্স করে করতে হবে। কিছুটা আরবানের হেল্প নিতে হবে, কিছুটা মিউনিসিপ্যালিটির হেল্প নিতে হবে, কিছুটা জেলা পরিষদের হেল্প নিতে হবে, কিছুটা ইরিগেশনের হেল্প নিতে হবে। 4-5টা ডিপার্টমেন্ট মিলে কনভার্জেন্স করে কাজটা করতে হবে। মাইনরিটিসরাও তাদের একটা ফান্ড আছে যা দিয়ে আমরা অনেক কাজ করি। ট্রাইবালদেরও একটা ফান্ড আছে, এসসিদেরও আছে, নানা রকম কমিশন আছে। এদের কাছ থেকেও একটা কনভার্জেন্স করো। মাইনরিটি ডিপার্টমেন্টকে ধরো, এসসিকে ধরো, এসটিকে ধরো, সব একসাথে কনভার্জেন্স করে এটা আমাদের করতে হবে। 2500 কোটি এক্সট্রা দিয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের টাকাগুলো দিয়ে কাজগুলো করে দাও। ল্যান্ড তো আমাদের, পাইপ তো আমাদের, মেনটেনেন্স তো আমাদের, যেটা পড়ে আছে। আর প্লাস আমি এটা সকলকে রিকোয়েস্ট করব, আমাদের জেলা পরিষদগুলো যেখানে আছে তারা 5%, পঞ্চায়েত সমিতি যারা আছে তারা 5%, তারা পিএইচই ডিপার্টমেন্টকে ডিএমের থ্রুতে কাজটা করবে। ডিএমরা জানে, এলাকারটা ডিএমকে দিন। এমপিরা যারা আছেন এলাকার ডিএমকে দিন। তার কারণ হচ্ছে ডিএমরা জানে কোথায় এই কাজটা পড়ে আছে। যতটা পারি আমরা চেষ্টা করব, তারপরে বাদবাকি যেটা থাকবে আস্তে আস্তে করে দেবো। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়াও আশেপাশে অনেক কোল মাইন্সও হবে। আমি আমেদনগর যে জায়গাটা, আমেদপুর, যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। তাতে কী হবে, তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। প্লাস দেউচা পাঁচমি তো আপনাদের একটা পুরো কী আর বলবো, এটা একদম আপনাদের রত্ন এবং সারা পৃথিবীর 2য় বৃহত্তম, এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে, তার প্রসেস চলছে। এছাড়াও যেটা বাসাল্ট পাথর মাইনিংয়ের কাজও শুরু হয়েছে গভর্নমেন্টের যে জায়গা আছে তাতে। আমি দেউচা পাঁচমির সকল আদিবাসী ভাই বোনেদের, সংখ্যালঘু ভাই বোনেদের, তাছাড়াও যারা আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে তারা আমাদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ চালু করেছি তাতে তারা অংশগ্রহণ করেছেন। স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা 19 কোটি টাকা খরচা করছি, যাতে রাস্তা, পানীয় জল, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, জাহের থান, স্কুল, শিশু উদ্যান, ইলেকট্রিসিটি সব হয়। হসপিটালও করে দেবো, ওটা আমি আলাদা করে করব। 326, একটা তো হচ্ছে 12 একর জায়গায় বেসাল্ট পাথর মাইনিং হচ্ছে। এছাড়াও 314 একর জমিতে ব্যাসল্ট পাথর মাইনিংয়ের কাজের জন্য টেন্ডার করা হচ্ছে। ভূগর্ভস্থ কোল মাইনিংয়ের জন্য 2024 সালের ডিসেম্বর মাসে গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে, যাতে কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি না হয়। আশা করি খুব তাড়াতাড়ি এটা সেটেলড হবে। এছাড়াও রিহ্যাবিলিটেশন প্যাকেজের মধ্যে টাকা ঘরটর ছাড়াও 1482 জনকে চাকরিও দিয়েছে ডিএম এবং পুলিশ মিলে। এখনো পর্যন্ত 37টি স্যান্ড মাইনিং ব্লক, প্রায় 198 হেক্টর জমি অকশন করা হয়েছে এবং চালু হয়েছে। আরও 2টি মাইনিং ব্লক অকশন করা হচ্ছে, শীঘ্রই চালু হবে। মোকাদম নগরে 72 একরের বেশি জমির ওপর ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং স্থানীয় মানুষরা চাকরি পেয়েছে।
178 একর জমির ওপর হাডগাছা জেটিয়া ব্ল্যাকস্টোন মাইন চালু করা হয়েছে। 1347 একর জমির ওপর বিনোদপুর ভবানীপুর কোল মাইনের জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রসপেক্টিং মাইনিং লিস্ট দেওয়া হয়েছে। ইয়েস। কাষ্টা পূর্ব কোল ব্লক এবং খাগড়া জয়দেব কোল ব্লকে মাইনিং লিস্ট দেওয়ার প্রসেস চলছে। এতে তো কর্মসংস্থান হুড় করে বাড়বে। তো আমার যে ভাই বোনেরা আজকে অত্যাচারিত হচ্ছে, বাইরে পড়ে আছে, তারাও ফিরে আসলে তাদেরও বিভিন্ন কাজে লাগান, অনেক সুযোগ আছে। যখন কোভিড হয়েছিল আমরা তো অনেক হেল্প করেছিলাম। একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে তাকে নিয়ে আসি, তার পরিবারকে সাহায্য করি, এই কাজগুলো আমরা করে থাকি। শান্তিনিকেতনের ট্যুরিস্ট লজের মানোন্নয়নে আমরা প্রায় 10 কোটি টাকা খরচ করেছি। 31শে মার্চ 2026-এর মধ্যে শেষ হবে। আমি মনে করি ডিসেম্বরের মধ্যে শান্তনু এটা বলে দিও ইন্দ্রনীলকে শেষ করতে। রাঙাবিতান 2 ট্যুরিস্ট কমপ্লেক্স আরও 20 কোটি 42 লক্ষ টাকা দেওয়া হয়েছে। প্রথমটা তো আমি করে গেছি 2016-তে, দ্বিতীয়টাও হচ্ছে, এখানেও অনেকগুলো কটেজ থাকবে। তারাবিতান পর্যটক কেন্দ্রের মান উন্নয়নে 84 লক্ষ টাকা কাজ চলছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। আর বাউল বিতানের খবরটা কি ম্যাডাম? তারাবিতানের কাজ শেষ হয়ে গেছে, তারাবিতান ওখানে থাকা শুরু করে দিয়েছে, ওটা ফুললি অপারেশনাল আছে। অপারেশনাল আছে। আর বাউল বিতানে ম্যাডাম সামান্য কিছু কাজ বাকি আছে, সেটা আমাদের কালকে কথা হচ্ছিল। আমাদের সেক্রেটারি যিনি আমাদের ট্যুরিজম আছেন উনি বলেছেন খুব তাড়াতাড়ি কাজটি শেষ হয়ে যাবে, ইমিডিয়েট করবে। রাইট ম্যাম। পুজোর সময় লোকেরা বেড়াতে আসবে, তো আগে শেষ হয়ে গেলে তোমাদের ইনকামও বাড়বে। লাভপুরে হাসুলি ব্লকের উন্নয়নে 2 কোটি 47 লক্ষ টাকা ডিপিআর তৈরির কাজ চলছে। লাভপুরে ফুল্লোরা তলার উন্নয়নে দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় 2 কোটি টাকা দেওয়া হচ্ছে, 1 কোটি 88 লক্ষ টাকা, এবং সেটার ডিপিআর তৈরি হচ্ছে। ম্যাডাম আগে 1 কোটি টাকা দিয়েছেন, তার কাজ হয়েছে, আমি দেখে এসেছি। এবার হচ্ছে রিলিজিয়াস সার্কিট 2টো হাতে নেওয়া হয়েছে। এটা আপনারা জেনে রাখুন, বীরভূমের মানুষের জন্য সবার জানা উচিত। একতারার সুরে এটা একটা রিলিজিয়াস সার্কিট হচ্ছে। এটা হচ্ছে রাঙাবিতান বোলপুর থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লোরা সতীপীঠ, কঙ্কালী সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, তো মানে ওই সার্কিটে থাকবে। 2 হচ্ছে আর একটা সার্কিট হাতে নেওয়া হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে মাদলের তালে। হ্যাঁ ম্যাডাম। যেহেতু ধামসা মাদল আমাদের আদিবাসী ভাই বোনেদের খুব প্রিয়, আমাদেরও প্রিয়। রাঙাবিতান বোলপুর থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, আকালিপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বিচ্চন্দ্রপুর, কল্লেশ্বর শিব মন্দির, এছাড়াও আমাদের পাথরচাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, বক্রেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, আমাদের তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, তারও কাজ চলছে। এবং তারাপীঠের জন্য আমি যতদূর জানি আরও টাকা দেওয়া হয়েছে, প্রায় 2 কোটির ওপর টাকা দেওয়া হয়েছে, যেটা ওদের আরও কিছু কাজ করবার জন্য। এরা যারা বলে বাংলার লোকেরা বাইরে কেন, এরা তো স্কিল আছে বলে তাদের নিয়ে যায়, দয়া করে কেউ যায় না, এরা কাজটা জানে বলে নিয়ে যায়। মহারাষ্ট্রে সোনার কাজ এরা ছাড়া কে করবে, সেই জন্য নিয়ে যায়। কিন্তু আমাদের বাংলাতেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে অন্যান্য রাজ্যের, আমরা কিন্তু তাদের সাথে এই ব্যবহারটা করি না। আমরা মনে করি প্রত্যেকটা সিটিজেনের অধিকার আছে যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করবার, এটা তাদের কনস্টিটিউশনাল রাইট, ডেমোক্রেটিক রাইট, ফান্ডামেন্টাল রাইট। সুতরাং আমাদের লোকেদের ওপরে অত্যাচার হলে তাদের প্রোটেকশন দেওয়া আমাদের কাজ। এই জেলাতে সরাসরি মুখ্যমন্ত্রীতে 1,40,000-এর বেশি অভিযোগ পাওয়া গেছিল, যার মধ্যে 16% পেন্ডিং আছে। এটা ইমিডিয়েট সলভ করবার জন্য ডিএমকে আমি বলে যাব। ম্যাডাম আপনার অনুমতি নিয়ে বলছি ম্যাডাম, যেটা পেন্ডিং আছে সেটা হচ্ছে আমাদের পেনশনের যেগুলি আছে সেগুলো আমরা পাঠিয়েছি, যেহেতু আমাদের অ্যাপ্রুভাল লিমিটের বাইরে গেছে ম্যাডাম, আস্তে আস্তে ওগুলি হবে ম্যাডাম, ডিপার্টমেন্টে পড়ে আছে, ওগুলো ঠিক টাইমে হবে। রাইট ম্যাম। এবং সরাসরি মুখ্যমন্ত্রীর ফিল্ড ভেরিফিকেশন টিমের, আমাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশন টিম আছে,
তার মাধ্যমে ১,৫০০-এর বেশি ফিল্ড ভ্যালিডেশন করা হয়েছে। ৭৬% ক্ষেত্রে পরিষেবা প্রদানের বিষয়টি নিশ্চিন্ত করা হয়েছে। এবং যাদেরটা মঞ্জুর করার পরেও কিছু উপভোক্তা পড়ে আছে। There is a significant time gap between benefit sanction and actual survey delivery. যেগুলো স্যাংশন হয়ে গেছে সেগুলো কেন পড়ে থাকবে? ওবিসিটা একটা প্রবলেম ছিল, কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে। সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন। বাংলা সহায়তা কেন্দ্র তারা কিন্তু অনেক কাজ করেছে, তাদের আমাদের আরও প্রমোট করতে হবে। তাদের মাধ্যমে আমরা প্রায় ১,০০০ কোটি টাকার বেশি আর্থিক লেনদেন করেছি ওয়ালেটের মাধ্যমে। স্বাস্থ্য তো অনেক হয়েছে, নতুন করে বলার কিছু নেই। রাজ্যে পুকুর কাটা হয়েছে ৪,১৩,০০০, কিন্তু অনেকে করে কি একটুখানি কেটে দিয়ে চলে যায়। যত গভীর করবেন পুকুর কাটাটা তত কিন্তু আরও বেশি করে জলটা ওই পুকুরে গিয়ে ভরবে। আমি আস্তে আস্তে দেখছিলাম, আমি গঙ্গার ধারে থাকি, আদি গঙ্গার ধারে ছোটোবেলা থেকেই, যে পুকুর, গঙ্গা, বড় গঙ্গা সব টুপটুপ করছে, মানে জল রাখার আর জায়গা নেই। এবারে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিও এতদিন কোনোদিন হয়নি, প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে। এবং সেক্ষেত্রে কোথাও যদি গোড়ালিও জলে ভিজে যাচ্ছে, সেখানে শুয়ে শুয়ে নাটক হচ্ছে। আর নিজেদের রাজ্যে 10 দিন ধরে জল নামে না, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তো বোঝাই যাচ্ছে নাটকটা কিভাবে হচ্ছে। প্রকৃতি আমাদের কারো হাতে নেই। প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয়। প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু 1 নম্বর হয়েছি। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, এছাড়াও এই যে বলছিলাম তারাপীঠে 2টি বড় প্রকল্পের কাজ চলছে। তারাপীঠ অডিটোরিয়াম 4,60,00,000 টাকা, আর মন্দির এলাকার উন্নয়ন 7.5 কোটি টাকা। রক্তকরবী, বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং পাথরচাপড়ি ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় ল্যান্ড ইউজ ম্যাপ, রেজিস্টার এবং সার্ভের কাজ চলছে। এছাড়াও আমি মনে করি সবাইকে সারপ্রাইজ ভিজিটটা একটু বাড়াতে হবে। ভিজিটটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি। আগে বিডিওরা কখনো কখনো ICDS সেন্টার ভিজিট করতেন, মিড ডে মিলে ভিজিট করতেন। এখন অনেক নতুন বিডিওরা এসছেন, ডিএমডিসিরা এসছেন, পুলিশের নতুন আইসিরা এসছেন। তাদের সকলকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে। এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় 7 দিনের মধ্যে আমার 2টি কর্মী খুন হয়েছে। সে খুন যেই হোক না কেন, খুন আমরা কেউ দেখতে চাই না। এখানে আইবি কেন ফেল করবে? থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ওর নিজেদের মধ্যে, আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না। কেউ একটা FIR করা মানেই যতক্ষণ ক্রস চেক করে সেটা ফাইনাল না হচ্ছে, জেনুইন প্রমাণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না। এটা মাথায় রাখতে হবে। আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না, ডিএমএসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি। পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন, আমি আগেই বলে দিয়েছি, মানুষ যাতে হ্যারাস না হয়, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়।
এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। সাহস সঞ্চয় করার দরকার নেই। মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন, এটা আমার মোদ্দা কথা বলার। এখানে এখনো যেগুলো পাচার বিভিন্ন হয়, তার মধ্যে আমি এখনো মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসন